নমস্কার, আমি নবনীতা। শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে চোখ রাখবো আজকের বিশেষ সংবাদে। আজ বুদ্ধ পূর্ণিমা তথা গৌতম বুদ্ধের জন্মদিন। সারা দেশের সাথে জলপাইগুড়িতেও দক্ষিণ ছোলিং গুম্ফার উদ্যোগে মহা সমারোহে পালিত হলো এই পবিত্র দিনটি। কলকাতা হাইকোর্টের নির্দেশে বাতিল হলো প্রায় 5 লক্ষ ওবিসি ভুক্তদের সার্টিফিকেট। এই নিয়ে করা রাজ্যের মুখ্যমন্ত্রীর মন্তব্যকে কেন্দ্র করে বিজেপির কটাক্ষ। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে ত্রিপিটক মাথায় নিয়ে শোভাযাত্রা জলপাইগুড়িতে। আয়োজক দক্ষিণ ছোলিং গুম্ফা। আজ বুদ্ধ পূর্ণিমা। সারা দেশের সাথে জলপাইগুড়ির দক্ষিণ ছোলিং গুম্ফার উদ্যোগে বুদ্ধ পূর্ণিমাকে সামনে রেখে একটি র্যালির আয়োজন করা হয়েছিল। র্যালিটি শুরু হয় জলপাইগুড়ি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। র্যালিটির সামনে মহিলারা মাথায় ত্রিপিটক নিয়ে র্যালিতে অংশগ্রহণ করে। প্রতি বছর বুদ্ধ পূর্ণিমাকে সামনে রেখে দক্ষিণ ছোলিং গুম্ফার উদ্যোগে এই শোভাযাত্রাটির আয়োজন করা হয়। এবারও এই ধরনের শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল। আজকে প্রোগ্রামটা করছে আমাদের দক্ষিণ ছোলিং গুম্ফা কমিটি। আমাদের 2580তম বুদ্ধ জন্ম জয়ন্তী উপলক্ষে এই একটা আমরা রোড প্রসেশন হবে। আজকে আমাদের বিশেষ করে গুম্ফা পরিসর থেকে একটা রোড প্রসেশন হবে, সেটা দিনবাজার পর্যন্ত যাবে, তারপরে এসে গুম্ফা পরিসরে এসে সমাপ্ত হবে। আমার নাম নীরম ভুটিয়া, আমি এখানকার গুম্ফা অ্যাডভাইজার। প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে রক্তদান শিবিরের আয়োজন আদরপাড়া পাঠাগার ও উন্নয়ন সমিতির। জলপাইগুড়িতে রক্তের সংকট মুহূর্তে এবার এগিয়ে আসলো আদরপাড়া পাঠাগার ও উন্নয়ন সমিতির সদস্যরা। এই দিন অর্থাৎ বৃহস্পতিবার ক্লাব প্রাঙ্গণে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। শিবিরটি পরিচালনা করেন জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হসপিটালের ব্লাড ব্যাংকের চিকিৎসকেরা। শিবির থেকে সংগৃহীত রক্ত ব্লাড ব্যাংকে পাঠানো হয়েছে বলে জানা গেছে। রক্তদান জীবনদান, এই কথাটি ফের সত্য প্রমাণ করে দিল আদরপাড়া পাঠাগার ও উন্নয়ন সমিতির সদস্যরা। রক্ত দেওয়ার পর প্রত্যেকের হাতে একটি করে চারা গাছ ও মেমেন্টো দেওয়া হয়। আজকে প্রোগ্রাম হচ্ছে রক্তদান শিবির। তবে এর একটা প্রেক্ষাপট আছে। আমরা 77তম বর্ষে পদার্পণ করলাম, আর এই বছরের সবচেয়ে মুখ্য উদ্দেশ্য হচ্ছে স্বর্গীয় জগদীশচন্দ্র দাস এবং স্বর্গীয় নীলিমা দাসের স্মৃতি উদ্দেশ্যে আদরপাড়া পাঠাগার উন্নয়ন সমিতির পরিচালনায় আজকে রক্তদান শিবির অনুষ্ঠিত হচ্ছে। আমাদের যে এক্সপেকটেশন, সেই এক্সপেকটেশনে আমরা গত বছর 61 ইউনিট আমরা রক্ত দিয়েছি। আমাদের এবারে যেটা ধারণা, আমরা আশা করছি 80-র কাছাকাছি আমরা পৌঁছে যাব। আমাদের যতটুকু পর্যন্ত আমরা পরিধি লক্ষ্য করেছি। ইতিমধ্যে আমাদের মধ্যে জটেশ্বর থেকে আরম্ভ করে তোমার মহিলানগর থেকে আরম্ভ করে জলপাইগুড়ি রোড থেকে আরম্ভ করে মানে বিভিন্ন প্রান্ত থেকে সকাল থেকে 11টার থেকে লোক মানুষ আসা শুরু করেছে, যারা ব্লাড ডোনেশন করবে। এই বরাবরের ব্লাড ডোনেশনটা আমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ একটা ইতিহাস রচনা করে জলপাইগুড়ি বুকে। আপনার নাম স্যার? আমার নাম হচ্ছে কমল চন্দ্র, সভাপতি আদরপাড়া পাঠাগার উন্নয়ন সমিতি। সম্প্রতি কলকাতা হাইকোর্টের নির্দেশে বাতিল হয়েছে 5 লক্ষ ওবিসি সার্টিফিকেট।
এ নিয়ে মুখ্যমন্ত্রীর করা মন্তব্যের তীব্র বিরোধিতা করে বৃহস্পতিবার জলপাইগুড়ি জেলা বিজেপি কার্যালয়ে সাংবাদিক বৈঠক অনুষ্ঠিত হল দলের তরফে। এদিনের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন ফালাকাটার বিধায়ক তথা রাজ্য সাধারণ সম্পাদক দীপক বর্মন, বিজেপির জেলা সভাপতি বাপি গোস্বামী, অনন্তদেব অধিকারী প্রমুখ। বিধায়ক দীপক বর্মন বলেন, হাইকোর্টের নির্দেশে ওবিসি সার্টিফিকেট বাতিল করা হয়েছে, কিন্তু এই নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী যে ভাষায় কথা বলেছেন তা অত্যন্ত দুঃখজনক। উনি কোনো একটি বিশেষ সম্প্রদায়কে তোষণ করছেন, সংবিধানকে অমান্য করেই এমনটা করছেন বলে কটাক্ষ করেন তিনি। এই 2010 সালের পরে মূলত 2014 সালে এই যে ওবিসিদের সংরক্ষণ তালিকা যেটা করা হয়, মাননীয় মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসবার পরে যেটা করে, সেটা সম্পূর্ণতই একটি সম্প্রদায়কে তোষণ করবার জন্য তিনি এই নিয়ম সংবিধানকে অমান্য করে লাগু করেন। আপনারা জানেন যে অন্ধ্রপ্রদেশের একটি ঘটনা নিয়ে অন্ধ্রপ্রদেশ সরকার এবং সুপ্রিম কোর্টের একটি কেসে, সেখানে সুপ্রিম কোর্ট পরিষ্কার বলেছে যে ধর্মের ভিত্তিতে কোনো সংরক্ষণ চালু করা যাবে না। কিন্তু পশ্চিমবঙ্গ সরকার সেই রায়কে এবং একই সঙ্গে ভারতবর্ষের যে সংবিধান, সেই সংবিধানকে অমান্য করে এই ওবিসিদের মধ্যে ওবিসি এ বলে আরেকটি নতুন সম্প্রদায় তারা চালু করেছে। কিন্তু হাইকোর্ট একটি রায় দিয়েছে, যে রায়টা আমাদের মনে হচ্ছে যে এই রায়ের ফলে কিছুটা আমাদের প্রতি যে ন্যায় বিচার, সেই ন্যায় বিচার কিছুটা লঙ্ঘিত হয়েছে। সেখানে বলেছে যে 2014 পর থেকে যে সমস্ত ব্যক্তিবর্গ এই সংরক্ষণের মধ্য দিয়ে চাকরি সহ বিভিন্ন সুযোগ সুবিধা লাভ করেছে, তাদের সেই সুযোগ সুবিধা বাতিল হবে না, এটি রায়ে বলা আছে। কিন্তু এটা মনে হয় যে যদি কেউ অন্যায় করে সুবিধা নিয়ে থাকে, সে সুবিধাও তার বাতিল হওয়া উচিত। রামকৃষ্ণ মিশনের উপরে হামলা, এটা এত ছোট করে দেখলে বিষয়টা হবে না। এটা আসলে শুধু রামকৃষ্ণ মিশনের উপরে হামলা নয়, এটা সমগ্র সনাতন হিন্দু সমাজের উপরে হামলা। ওরা একটা করে টেস্ট করে দেখছে, এটা হলো একটা এসিড টেস্ট, যে এই টেস্টে যদি ওরা উতরে যায় তাহলে বৃহত্তর হিন্দু সমাজকে তারা সার্বিকভাবে আক্রমণ করবে, রাজনৈতিকভাবে, এবং একই সঙ্গে তাদের প্রতিপালিত মাননীয় মুখ্যমন্ত্রীর কোলে শাহজাহানদের মতো প্রতিপালিত গুন্ডাদের দিয়ে তারা হিন্দু সমাজকে আক্রমণ করার চেষ্টা চালাচ্ছে। নিশ্চিত আপনারা একটু যদি খেয়াল করে দেখেন, ধূপগুড়িতে যেদিন সেখানে উত্তপ্ত পরিস্থিতি, উত্তপ্ত পরিবেশ, সিরিয়ালি 4টি মন্দিরে আক্রমণ করা হয়েছে। খুব স্বাভাবিকভাবেই যারা আক্রমণ করেছে তারা জানতো যে হিন্দু ভাবাবেগে এটা আঘাত করবে। পরের দিন যখন ধূপগুড়ি উত্তাল, তখন তিনি মঞ্চ থেকে বলছেন ভারত সেবাশ্রম সংঘের স্বামীদের নিয়ে, তখন তিনি সেখানেই বলছেন রামকৃষ্ণ মিশনকে নিয়ে, ইস্কনকে নিয়ে, এবং তার পরিপ্রেক্ষিতে তারপরের দিন এই সাহস জুগিয়ে সেখানে কোথায় আক্রমণ হলো না, জলপাইগুড়ির সেবকের পাশে যে রামকৃষ্ণ মিশন আশ্রম আছে, সেখানে দুষ্কৃতীরা ভিতরে ঢুকে গেল, 5 জনকে সেখানে অপহরণ করা হলো, যদিও পরবর্তীতে ছেড়ে দেওয়া হয়েছে। সাধু সন্তরা যখন সেখানে এফআইআর করলেন, সেই এফআইআর করার পরে মূল আক্রমণকারী তিনি গিয়ে এফআইআর করলেন। আজকে তারা বলছে মূল অভিযুক্ত যে তাকে আমরা খুঁজে পাচ্ছি না, সে তো থানায় এসেছিল, সে তো সেখানে এফআইআর করে গেছে, তাকে পুলিশ খুঁজে পাচ্ছে না, তাকে সরালো কোথায় পুলিশ? এই যে সম্পূর্ণ সিরিজ অফ ঘটনা, পুরো সিরিজটা যদি আপনারা দেখেন, এটা উত্তরবঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী জানে পুরোটা হেরে গেছে, এবং এখনো পর্যন্ত যে 5 দফা ভোট হয়েছে তাতে মুখ্যমন্ত্রী দেখেছেন যে তার সংখ্যা 2 সংখ্যায় পৌঁছচ্ছে না, যার ফলে তিনি এখন তার যে শেষ তাস, আস্তিনে গোটানো শেষ তাস, সংখ্যালঘু তাস, সেটাকে বেআব্রু করে দিয়েছে।
নির্লজ্জভাবে সেটাকে ব্যবহার করছে। এটা অত্যন্ত দুঃখের, অত্যন্ত আশঙ্কা। শুরু হলো করলা নদীর সংস্কারের কাজ। অবশেষে জলপাইগুড়ি পৌরসভা কথা রাখলো। জলপাইগুড়ি পৌরসভার উদ্যোগে করলা নদীর সংস্কারের কাজে এবার নামলো জেসিবি। নৌকা নামিয়ে করলা নদীতে জমে থাকা কচুরিপানা, নোংরা আবর্জনা পরিষ্কারের কাজে তারা নামলো। বৃহস্পতিবার সকাল থেকে এই দৃশ্য ধরা পড়ল বাবুঘাট সংলগ্ন করলা নদী এলাকায়। এদিন চেয়ারপারসনের উপস্থিতিতে করলা নদীর জোর কদমে সংস্কারের কাজ শুরু হয়েছে। জলপাইগুড়ির হৃদয় বলা হয় এই নদীকে। আর এই নদীর বিহাল অবস্থার খবর বারবার সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছিল। পৌরসভা কথা দিয়েছিল করলা নদীর নোংরা আবর্জনা পরিষ্কার করা হবে। অবশেষে পৌরসভা তার কথা মতো কাজ শুরু করলো। অন্ধকারে এখানে তাদের মৃত বডি ফেলে এসে চলে যায়, ফেলে রেখে। মানুষকে সচেতন হতে হবে, এটাই বলবো। শুধু পুরসভা করে যাবে আর মানুষ তার উপরে ফেলে যাবে, এভাবে কোনো নদীকে কেন, কোনো শহরকেও পরিচ্ছন্ন রাখা যায় না, নদীকেও রাখা যাবে না। তা মানুষকেও এগিয়ে আসতে হবে। বারংবার আমরা দিনবাজার ব্যবসা যারা করছে ওখানে, সেখানে আমরা বারংবার সতর্কতা করেছি, বিভিন্ন রকম আমরা বার্তা দিয়েছি, মাইকিং করিয়েছি, কিন্তু আজও ফল হয়নি। এরপরে কিন্তু আমরা আইনানুগ ব্যবস্থা নিতে বাধ্য হব। যে করলার ওপরে কোনো থার্মোকল ফেলা যাবে না, কোনো নোংরা আবর্জনা ফেলা যাবে না, এবং কোনো গবাদি পশু যদি কেউ ফেলতে আমাদের কাছে তথ্য প্রমাণ থাকে, প্রয়োজনে আমরা পাহারাদার বসাবো এবং তথ্য প্রমাণ নিয়ে আমরা কিন্তু আইনানুগ ব্যবস্থার দিকে যাব। কারণ পুরসভার সীমিত আয়, সেই সীমিত আয়ের মধ্যেও পুরসভা চেষ্টা চালিয়ে যায়। বারংবার পুরসভা এই করলা নদী সংস্কারে এর আগেও এগিয়ে এসেছে, কিন্তু ভীষণ অনেকটাই ভার্স কাজ। আমরা ইরিগেশন দপ্তরকেও জানিয়েছি, ইরিগেশন দপ্তরের কাছেও আমরা আবেদন রাখব যে তারাও আসুন, আমাদের সঙ্গে সহযোগিতা করুন। সকলকে এগিয়ে আসতে হবে। জলপাইগুড়ি শহরের মানুষ, ইরিগেশন দপ্তর, জেলা প্রশাসন, ডিএম ম্যাডাম অত্যন্ত উদ্যোগী হয়েছেন। এটা খুবই ভালো আমাদের জন্য। উনি উদ্যোগী হয়েছেন যে করলাকে কিভাবে সংস্কার করা যায়, করলার পাড়ে যে আমাদের বিভিন্ন ড্রেনেজের যে সিস্টেম, সেটাকে কিভাবে আবার চালু করা যায়, যে কোনো দূষিত জল যাতে নদীতে গিয়ে না পড়ে, তার জন্য তিনি উদ্যোগী হয়েছেন। আমরাও সেই উদ্যোগে সামিল হব। নিশ্চয়ই পুরসভার পাশে থাকবে তার সামর্থ্য অনুযায়ী। না, অ্যাকচুয়ালি পৌরসভা ভালো কাজ করছে। প্রচণ্ড মশার উপদ্রব, তাছাড়া এই নদীটা একটা জলপাইগুড়ি ঐতিহ্য করলা নদী, তো এটা সংস্কারের কাজ হচ্ছে, এর জন্য আমরা খুবই খুশি, ভীষণ ভালো লাগছে আমাদের। আর কাজটা খুব ভালো মতো করছে। কালকে দেখেছি রাত অবধি কাজ করেছে, আজ করেছি দেখছি সকাল থেকে কাজ করছে। এটা খুব নদী সংস্কার আর নদীর মধ্যে যে আবর্জনা কচুরিপানাগুলো পড়েছে সেগুলো মানে পরিষ্কার করা হচ্ছে। ভীষণ ভালো লাগছে। আশা করি করলা হয়তো আগের গৌরব ফিরে পাবে। আমার নাম বিপ্লব রায়। এবার রাজস্থানের মাটির জিনিস জলপাইগুড়ির বাজারে এসেছে পরিবার সহ। মাটির রকমারি জিনিসপত্র নিয়ে রাজস্থান থেকে এবার জলপাইগুড়িতে হাজির হলো কয়েকটি রাজস্থানের পরিবার। মাটির হাঁড়ি থেকে পাত্র, রুটি সেকার তাওয়া, এই সব জিনিস বিক্রি করে দাপিয়ে বেড়াচ্ছে জলপাইগুড়ি শহরে। আর যা দেখতেই রীতিমতো ভিড় করছে জলপাইগুড়ি শহরবাসী। মূলত রুটি বেলার তাওয়া থেকে শুরু করে সব ধরনের মাটির জিনিস বিক্রি শুরু করেছেন তারা। আর দামও অনেকটাই কম বলে জলপাইগুড়ি শহরে বিক্রি হচ্ছে দেদার। মূলত রাজস্থান থেকে কয়েকটি পরিবার জলপাইগুড়িতে এসেছেন, যেই জলপাইগুড়িতে মাটির পাত্র ভালোই বিক্রি হবে এই আশা নিয়ে। তাই এই কয়দিন ধরে জলপাইগুড়ি শহর ঘুরে ঘুরে মাটির জিনিসপত্র বিক্রি করছেন তারা। মাত্র 50 টাকা 50 টাকা 50 টাকা মাটির তাওয়া পাওয়া যাচ্ছে, মাত্র 50 টাকা 50 টাকা 50 এই মাটির তাওয়াটা কিলো লক্ষ্য করে এগিয়ে আসুন। राजस्थान मिट्टी, तवा, हांडी, कप, गिलास, चकला, बेलन सब है। पूरी फैमिली कमाने के लिए पैसे। राजस्थान में भी है, पानी का कमी है, इसलिए गाड़ी लेकर आए हमारी। ये माल बिकेगा जितना दिन, माल बिकते ही फिर दूसरा भर के लाएंगे। पब्लिक बढ़िया है, ठीक ठाक। ভালো লাগলো। মাটির জিনিস, মাটির তাওয়া আছে, মাটির হাটকট আছে, তারপরে বেলনা আছে, চাকলা আছে, এইসব মাটির জিনিস বানিয়েছে। হ্যাঁ, নতুন জিনিস কি হাতে মাটির জিনিস তৈরি, রুটি বানানো যায়,
মামলেট বানাতে পারেন। এগুলা ইনারা রাজস্থান থেকে এসছে। হ্যাঁ, দাম 50 টাকা নিলই নি। হ্যাঁ ঠিকই আছে, মাটির জিনিস দাম 50 টাকা ঠিকই আছে। নাম চন্দ্রেশ্বর মাহাতো। উত্তরের সংবাদে এখন সময় সংক্ষিপ্ত বিরতির। ফিরে আসছি আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কোয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেলস, স্কোয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। আগামী 25শে মে জলপাইগুড়ি মহিতনগরের বেনুনগরে বেনু ভবনের শুভ সূচনা হবে। তার আগে জলপাইগুড়ি প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করেন সিপিআইএমএল প্রভাবিত শাখা সংগঠনের সদস্যরা। এদিন সংগঠনের প্রবীণ সদস্য সুশান্ত ঝা বলেন, 1986 সালে সিপিআইএমএল এর নেতৃত্বে মহিতনগর কলোনির পার্শ্ববর্তী এলাকায় উদ্বাস্তু পুনর্বাসন দপ্তরের অধীন অবৈধ মালিকানার বেশ কিছু জমি উদ্ধার করে ভূমিহীন বাস্তুহারাদের মধ্যে বন্টন করা হয়। বেনুর নামে সেই বসতির নাম রাখা হয় বেনুনগর। দীর্ঘদিনের প্রয়াস চালিয়ে সেই বেনুনগরে বেনু চক্রবর্তীর নামে একটি ভবন নির্মাণ করা হয়েছে। এই বছর 25শে মে নকশালবাড়িতে শহীদ দিবস অনুষ্ঠিত হবে। সেই দিনই বিকেল 3টায় বেনু ভবনের উদ্বোধন করা হবে। অনুষ্ঠান শুরুর আগে বেনু চক্রবর্তী তথা বিপ্লবী আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হবে। তিনি আরো বলেন, শহীদের ছবিতে এই ভবনে সাজিয়ে রাখা হবে। এখন শহরে যেমন অনেক টাকা দিয়ে ভবন ভাড়া নিয়ে অনুষ্ঠান করা হয়, তাতে সাধারণ মানুষের পক্ষে সম্ভব হয়ে ওঠে না। সেখানকার সাধারণ মানুষ যাতে এই ভবনটি ব্যবহার করতে পারে, তার জন্যই তৈরি করা হয়েছে বলে তিনি জানান। আমার নাম সুশান্ত ঝা। আমি বেনু চক্রবর্তী স্মৃতি সংঘের সভাপতি। আজকে আমরা যেটা করেছি যে আগামী 25শে মে, যে দিনটা নকশালবাড়ি দিবস, যেদিন 1967 সালে সেই পুলিশের গুলিতে 11 জন শহীদ হয়েছিল, সেটা তো নকশালবাড়ি দিবস হিসেবে পালিত করা হয়। সেই দিনে আমরা একজন বিশিষ্ট শহীদ, মহিতনগরের যিনি শহীদ হয়েছিলেন, মহিতনগরের কর্মে তিনি শহীদ হয়েছিলেন ধূপগুড়ির কালীরহাটে 1972 সালে। তো সেই কর্মে বেনু চক্রবর্তীর স্মরণে একটি ভবন নির্মাণ করা হয়েছে বেনু নগর বলে একটি জায়গা। এর আগেই সেটা কিছু জমি দখল করে সিপিআইএমএল এর নেতৃত্বে সেখানে তার নাম দেওয়া হয়েছিল বেনু নগর। সেই বেনু নগরে একটা ভবন তৈরি করা হয়েছে, সেটা নির্মিত হয়েছে, সেটা উদ্বোধন করা হবে আগামী 25শে মে নকশালবাড়ি দিবসে। সেই উপলক্ষেই আজকে আমরা এখানে মিলিত হয়েছি। আমাদের এখানে রয়েছেন, আমার নাম সুশান্ত ঝা, আমি সিপিআইএমএল ডেমোক্রেসি রাজ্য সম্পাদক। আর আমার সাথে রয়েছে, ডান দিকে রয়েছেন আজাদ গণমোর্চার শ্রী সরোজ ঘোষ, আমার বাঁ দিকে রয়েছে পিসিসি সিপিআইএমএল এর অমল রায়। তো 3টি সংগঠনের পক্ষ থেকে যারা এই উদ্যোগটার মধ্যে বিশেষ ভূমিকা পালন করছেন, আমরা সেটাকে আজকে আলোচনা দিয়ে এটা এসেছি। আমরা আশা করি যে আপনারা এটা আসবেন এবং আপনাদের যে মাধ্যমে, আপনাদের সংবাদ মাধ্যমে যাতে এটা প্রচারিত হয়। ভবন তৈরি করেছে এবং সেখানে বিভিন্ন জলপাইগুড়ির যে বিভিন্ন শহীদ যারা হয়েছে, যেমন এখানে প্রাণকৃষ্ণ জলপাইগুড়ি শহরের বুকে তাকে গুলি করে মারা দেওয়া হয় প্রকাশ্য দিবালোকে। তো এরকম বহু মানুষকে গুলি করে মেরে দেওয়া হয় প্রকাশ্য দিবালোকে। তো সেই সমস্ত শহীদ বা যারা জীবন দিয়েছেন, যারা এই মানুষের জন্য কাছে প্রাণ দিয়েছেন, তাদের ছবিগুলোকে আমরা সংগ্রহ করে আমরা চেষ্টা করব যে সেই বেনু ভবনের মধ্যে সাজিয়ে রাখতে। আমরা এটি প্রচারের চেষ্টা করব মানুষের কাছে, যে এই যে পাওয়া দেওয়ার রাজনীতি, এই যে
মানে দুর্নীতির রাজনীতি, ভ্রষ্টাচারের রাজনীতি, এই যে ধর্মের নামে উগ্র ধর্মান্ধতার রাজনীতি, এর বিরুদ্ধে দাঁড়িয়ে মানুষের জন্য, গরিবের জন্য, খেটে খাওয়া মানুষের জন্য, সাধারণ মানুষের জন্য যাতে মানুষ চিন্তা করে দেশটাকে সেইভাবে তৈরি করা যায়, সেই আদর্শটাকে আমরা তুলে ধরতে চাই। তার জন্যই বেরিয়ে পড়ি। গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুতের তারে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আহত হলো এক ব্যক্তি। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি শহরের 15 নম্বর ওয়ার্ডের বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায়। পেশায় রাজমিস্ত্রি। আহত ব্যক্তির নাম শ্যামল সরকার, বয়স 50 বছর, বাড়ি ময়নাকুড়ি ব্লকের ধারাইগুড়িতে। জানা গেছে এদিন ওই রাজমিস্ত্রির কর্মী কাজে এসে গাছের ডাল কাটতে যায়। সেই সময় গাছের ডালটি বিদ্যুতের স্পর্শ হতেই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। খবর পেয়ে ঘটনাস্থলে ধূপগুড়ি দমকল কেন্দ্রের কর্মীরা পৌঁছে ওই ব্যক্তিকে উদ্ধার করে ধূপগুড়ি হাসপাতালে নিয়ে যায়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ক্যানেলে জল নেই, যার ফলে ক্যানেলের জলে স্নান করতে পারছে না হাতির দল। বেশি গরম পড়লেই মাঝে মধ্যে গজলডোবা এলাকায় তিস্তার ডানহাতি ক্যানেলের জলে হাতির দলকে দেখতে পাওয়া যায়। বৈকুণ্ঠপুর জঙ্গল থেকে হাতির দল চলে আসে তিস্তার ডানহাতি ক্যানেলের জলে। হাতির দল বহুক্ষণ ক্যানেলের জলে শরীর ভিজিয়ে আবার জঙ্গলে চলে যায়। তবে কয়েকদিন যাবৎ গজলডোবায় তিস্তা ব্যারেজের ডানহাতি ক্যানেলের লক গেট বন্ধ রয়েছে, সেই কারণে ডানহাতি ক্যানেলে জল নেই। কিন্তু হাতির দল ডানহাতি ক্যানেলের জলে শরীর ভেজাতে এসেও ঘুরে যাচ্ছে, কারণ ক্যানেলে জল নেই। দেখা যাচ্ছে হাতির দল ক্যানেলের আশেপাশে ঘোরাঘুরি করছে, কিন্তু জল না থাকায় ক্যানেলে নামছে না। ক্যানেলের পাশে হাতির দল প্রতীক্ষায় থাকছে যদি ক্যানেলে জল আসে। এদিন এই ছবি দেখতে ক্যানেল রোডে বহু মানুষ ভিড় করে। গাড়ি থামিয়ে হাতিদের ছবিও তোলে বহু মানুষ। ভারত খ্যাত ঐতিহ্য সম্পন্ন 350 বছরের জ্যোতিষী পরিবারের যোগ্য উত্তরাধিকার শ্রী দেবাচার্য জ্যোতিষ সম্রাট সম্মানে খ্যাতির সাম্রাজ্যে বিরাজ করছেন। তার বিচার বিশ্লেষণী ক্ষমতা ও রত্ন নির্বাচনের ক্ষেত্রে তীক্ষ্ণ বোধ তাকে অনেক বেশি জনপ্রিয় করে তুলেছে, আর মানুষের কাছে তিনি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন বিশ্বাসের পথ ধরে। শ্রী দেবাচার্য নিয়মিতভাবে রাশিফল লিখছেন উত্তরবঙ্গ সংবাদের পাতায়। 12 বছর ধরে জলপাইগুড়ির মানুষের সাথে অভিজ্ঞতার ভিত্তিতে নিজের গ্রহণযোগ্যতা বাড়িয়ে চলেছেন ভাগ্য গণনার নিরিখে। এছাড়াও নিয়মিতভাবে বসছেন ধূপগুড়িতে। জলপাইগুড়ি শহরের ডিলাপ্রিতমে প্রতি মাসেই বসে থাকেন জ্যোতিষ সম্রাট শ্রী দেবাচার্য। আজ ও আগামীকাল অর্থাৎ বৃহস্পতি ও শুক্রবার তিনি বসছেন হোটেল ডিলাপ্রিতমে। সময় সকাল 11টা থেকে রাত 8টা। আগ্রহী মানুষেরা তার সাথে দেখা করতে চাইলে SMS এর মাধ্যমে নিজের নাম ও ঠিকানা লিখে পাঠিয়ে যোগাযোগ করুন এই নম্বরে 9434317391 এবং 9163667741। আপনাদের সকলকে জানাই অন্তরের ভালোবাসা এবং প্রণাম। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আমি আজকে দুটি কথা বলবো। প্রথমত শিশুদের সম্পর্কে। আমি মনে করি শিশুদের 6 থেকে 7 বছর পূর্ণ হয়ে যাওয়ার পর কোনো একজন ভালো অ্যাস্ট্রোলজারের পরামর্শ গ্রহণ করা উচিত। তাহলে তাদের মনের বিকাশ এবং তাদের সুস্থ জীবন এবং গ্রহমুক্ত জীবন এবং তাদের মনঃসংযোগের প্রভাবটা বৃদ্ধি পায় এবং তারা পড়াশোনার ক্ষেত্রে বা প্রকৃত অর্থে মানুষের মতো মানুষ হতে সহযোগিতা করে। অতএব শুরুতেই যদি কুগ্রহগুলোকে প্রতিকার করা যায় তাহলে এই অশুভ গ্রহগুলো থেকে মুক্ত হয়ে সুস্থ জীবনের পথে সে যেতে পারে। অতএব আমি মনে করি শিশুদের ক্ষেত্রে 6 থেকে 7 বছর পূর্ণ হয়ে যাওয়ার পর তাদের উচিত একজন ভালো অ্যাস্ট্রোলজার অর্থাৎ ভালো জ্যোতিষীর পরামর্শ গ্রহণ করে প্রতিনিয়ত চলা। তাহলে তার জীবনটা সুস্থময় এবং সুন্দরময় হয় বলে আমি মনে করি। আর দ্বিতীয়ত আমি বলবো বিবাহ সংক্রান্ত বিষয়। আজকে আমরা প্রায়শই দেখছি বিবাহ সংক্রান্ত বিষয়ে নানান জটিলতা এবং অনেক ভালো মেয়ে ভালো গান জানে, পড়াশুনো জানে, দেখতে সুন্দর, কিন্তু তবুও তাদের বিবাহের ক্ষেত্রে জটিলতা বা প্রবলেম বা বিবাহের পরেও নানান সমস্যা দেখা যায় এবং এই সমস্যার কারণে সংসার ভেঙে যায়, অনেক জটিলতা আসে। তার জন্য আমি মনে করি আপনাদের উচিত বিবাহের ঠিক পূর্বে কোনো ভালো অ্যাস্ট্রোলজারের পরামর্শ গ্রহণ করে অশুভ গ্রহগুলোকে প্রতিকারের মাধ্যমে আপনি সঠিক পথে যদি যান তাহলে সেক্ষেত্রে আপনাদের বিবাহিত জীবন বা পরবর্তী জীবন আপনাদের সুখের বা সুন্দর হয়।
উত্তরের সংবাদে এখন সময় সংক্ষিপ্ত বিরতির। ফিরে আসছি আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আপনাদের বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান দিনবাজার মদনলাল ব্রিজমোহন নিয়ে এসেছে হোম ফার্নিশিং এর এক্সক্লুসিভ শোরুম বেঙ্গল ফার্নিশিং। এখানে পাবেন আকর্ষণীয় মন মাতানো রেডিমেড পর্দা, পর্দার কাপড়, সোফার কাপড়, বেডশিট, বেড কভার, টাওয়েল, কার্পেট, ডোহার, ব্লাইন্ডস, ওয়ালপেপার, কুইলস, ব্ল্যাঙ্কেট এবং অন্যান্য হোম ফার্নিশিং এর বিপুল সম্ভার। তাই আজই আসুন আমাদের নতুন শোরুমে। আমাদের ঠিকানা বেঙ্গল ফার্নিশিং, উকিলপাড়া, নিয়ার ডমিনোজ, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 9733355575 এই নম্বরে। পরিত্যক্ত ব্যাগকে ঘিরে চাঞ্চল্য, ঘটনাস্থলে পুলিশ ও দমকল। এদিন জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি রেল স্টেশনের কাছে চৌপতি বাজারে সকাল থেকে দুটি পরিত্যক্ত ব্যাগকে ঘিরে এলাকায় চাঞ্চল্য দেখা দেয়। রেল স্টেশন চৌপতি বাজারের ব্যবসায়ী তথা এলাকার বাসিন্দারা বলেন, সকাল আনুমানিক 7:30 থেকে এই ব্যাগ দুটি লক্ষ্য করেন এলাকার বাসিন্দা তথা ব্যবসায়ীরা। বেলা বাড়লেও এই ব্যাগ দুটির কোনো দাবিদার না আসায় আতঙ্কে ভুগছেন ব্যবসায়ী সহ এলাকাবাসীরা। এই ঘটনার খবর দেওয়া হয় রেল স্টেশনের জিআরপিকে এবং ময়নাগুড়ি থানার পুলিশকে। পুলিশ ঘটনার খবর পেয়ে ব্যাগ দুটির চারপাশে বালির বস্তা দিয়ে ঘিরে ফেলে এবং সকলকে বলে আতঙ্কিত হওয়ার কোনো দরকার নেই। ঘটনাস্থলে বোম স্কোয়াড ও পুলিশ কুকুর আনা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা যায়, যদিও পুলিশ পরিত্যক্ত ব্যাগের আশপাশ থেকে মানুষকে সরিয়ে দিয়েছে। বললাম আপনার তো পাশেই দোকান, এই ব্যাগটা কতক্ষণ থেকে পড়ে আছে এখানে? সকাল 7টা থেকে। সকাল 7টা থেকে। তো আপনারা তো এখানে এই বাজার নিয়ে বসছেন, আপনি কি করেন? সবজির দোকান। তো কতটা আতঙ্কিত? আমি ভীষণ আতঙ্কিত। হ্যাঁ, যখন নাকি এই ঘন্টা 2 হয়ে গেছে তারপর থেকে আতঙ্কিত। তো পুলিশকে খবর দিয়েছেন? পুলিশকে এখানকার দোকানদার করছে। আপনার নাম? অমল সিংহ। বললাম এখানে আপনাদের এখানে একটা ওই বোমাতঙ্ক একটা সৃষ্টি হয়েছে, যেখানে একটা 7:30 নাগাদ বলে আনুমানিক 7:30 নাগাদ থেকে একটা দুটো ব্যাগ পড়ে আছে, পরিত্যক্ত ব্যাগ। এই ব্যাগকে ঘিরে চাঞ্চল্য। তো কাউন্সিলর হিসাবে কি করলেন আপনারা? আমাকে এখান থেকে ফোন করা হলো যে এরকম দুটো পরিত্যক্ত ব্যাগ দেখা যাচ্ছে। তারপর এখানে এসে ব্যবসায়ীতে সরিয়ে দেওয়া হয়েছে নিরাপত্তার জন্য। লোকাল থানাতে ফোন করা হয়েছে, ফায়ার ব্রিগেডও ফোন করা হয়েছে, ওনারা এসছে ব্যবস্থা গ্রহণ করছে। কতটা আতঙ্কিত এলাকাবাসীরা? এখন আতঙ্কিত আছে কিছুটা। এখন লোকাল থানা থেকে সবাই এসেছে, ব্যবস্থা গ্রহণ করছে, দেখা যাক কি আছে ভেতরে। বললাম ডগ স্কোয়াডের তো কুকুর নিয়ে আসা হবে বলে যা। হ্যাঁ, কুকুর নিয়ে আসবে। তারপরে বিষয়টা জানা যাবে কি? হ্যাঁ, তারপর জানা যাবে। আপনার নাম? বর্ণালী বাড়ি। তো আপনি কত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর? 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। আপনি কোন জায়গায় আপনার দোকান? ময়নাগুড়ি স্টেশন মোড় এলাকা চৌপতি। তো বললাম আপনাদের পাশেই তো একটা পরিত্যক্ত ব্যাগ সকাল থেকে পড়ে আছে, কতটা আতঙ্কিত? অবশ্যই আতঙ্কিত, কারণ ব্যাগটা অজানা কে বা কারা রেখে গেল। পরবর্তীতে যদি এই ব্যাগের দ্বারাই ক্ষতিগ্রস্ত হয়ে যায় এলাকা, তার জন্য জানাজানি করা হয়েছে যাতে এটা ব্যবস্থা নেওয়া হয়। ইভেন যদি কোনো কিছু না হয়ে থাকে তাহলে যার ব্যাগ সে যেতে পায়, সে সুবিধা যেতে পায়, সেটার জন্যই আমাদের সবার আগ্রহ। তোমার যেহেতু স্টেশন সামনে স্টেশন, সেহেতু মানে জিআরপি বা আরপিএফ বা ময়নাগুড়ি থানাকে জানানো হয়েছে? জিআরপিকে জানানো হয়েছে, এরপরে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ময়নাগুড়ি থানাকেও জানানো হয়েছে। কি চাচ্ছেন এখন? এখন ব্যাগে যত ব্যবস্থা নেওয়া হোক, এটাই যাচ্ছে। মানে ব্যাগটা তাড়াতাড়ি এখান থেকে সরিয়ে নেওয়া হোক, ইভেন যার ব্যাগ তার কাছে পৌঁছে যাওয়া যদি সম্ভব হয় তাহলে সেই ব্যবস্থা নেওয়া হোক। এখন আবহাওয়ার সংবাদ। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 37.7 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.3 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ 1.1 মিলিমিটার। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। আজ বুদ্ধ পূর্ণিমা তথা গৌতম বুদ্ধের জন্মদিন। সারা দেশের সাথে জলপাইগুড়িতেও দোচিন ছোলিং গুম্ফার উদ্যোগে মহা সমারোহে পালিত হলো এই পবিত্র দিনটি।
কলকাতা হাইকোর্টের নির্দেশে বাতিল হলো প্রায় 5 লক্ষ ওবিসিভুক্তদের সার্টিফিকেট। এই নিয়ে করা রাজ্যের মুখ্যমন্ত্রীর মন্তব্যকে কেন্দ্র করে বিজেপির কটাক্ষ। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার।